দর্শক, আগের পর্বে দেখেছিলাম উইন অবশেষে প্রথম শর্তটি মেনে নিয়েছে। সে পুডের ফুলের ফার্মে গিয়ে কাজ করবে। কিন্তু শহরের মানুষ হয়ে গ্রামে গিয়ে বাস করাটা মোটেও চারটেখানে কথা না। গ্রামে ঢুকতেই উইনের স্ট্রাগল শুরু হয়ে যায়। পুড গাড়ি নষ্টের বাহানা দিয়ে কয়েক কিলোমিটার হাঁটিয়ে নেয়। তার উপর আবার গ্রামের খাবার সে কিছুতেই খেতে পারে না। শোবার ঘর এমনকি বাথরুম দেখেও তার কান্না পেয়ে যায়। এরকম পরিস্থিতিতে সে কি করবে? ঠোঁটে ঠোঁট চেপে সব সামলে নেবে, নাকি আবারও শহরে পালিয়ে যাবে? আসুন দেখে নেই ড্রামাটির তৃতীয় পর্বে উইনের ভাগ্যে আর কি কি অপেক্ষা করছে। ভোর 4টা বাজতেই পুড উইনকে ডাকাডাকি শুরু করে। আধো ঘুমে উইন ভেবেছিল সে নিজের বাড়িতেই শুয়ে আছে, কিন্তু চোখ খুলেই সে হতভম্ব হয়ে যায়। আরে, এই গ্রামে আমি একটা রাত কাটিয়ে দিলাম। হতভম্ব হয়ে সে দরজা খুলে পুটকে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? পুট জানায়, সকাল না হলেও কাজে বের হবার সময় হয়ে গেছে। তাই উইন যেন দ্রুত ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও উইনের কোনো খবর না পেয়ে পুট তার আন্টিকে আবারও পাঠায় উইনকে ডেকে নিতে। কিন্তু আন্টি উইনকে ঘর, বাথরুম, এমনকি খাটের নিচে পর্যন্ত খুঁজেও পায় না। টেনশনে আন্টি হুলস্থুলভাবে নিচে এসে পুটকে জানায় সে উইনকে কোথাও খুঁজে পাচ্ছে না। উইন নিশ্চয়ই পালিয়েছে। পুট অবাক হয়ে বলে, পালিয়েছে মানে? চলো তো আবার খুঁজি। তারা আবারও খোঁজে, কিন্তু তবু উইনকে খুঁজে পাওয়া যায় না। তাই ধরে নেওয়া হয় উইন আবারও ব্যাংককে পালিয়েছে। তাই পুট পিক আপ চালু করে বেরিয়ে পড়ে, কিন্তু একটা কিছু খেয়াল করে বাড়ির আঙ্গিনাতেই এক রাউন্ড ঘুরে গাড়ি থামিয়ে নেমে আসে। তারপর আন্টির দিকে গরম চোখে তাকিয়ে বলে, বাড়ির সামনে উইনের জুতো পড়ে আছে, মানে সে এখনো বাড়িতেই আছে। বাড়িতেই আছে, তাহলে গেল কোথায়? তখন পুট বলে, একটা ঘর এখনো খুঁজতে বাকি আছে, নিশ্চয়ই সেখানে থাকবে। পুট সবাইকে নিয়ে বাথরুমের টয়লেট কর্নারে দেখে উইন টাওয়েল পরে কমোডের উপর বসে আবারও ঝিমুচ্ছে। পুট তাকে দ্রুত ডেকে তোলে এবং তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আসতে বলে। তবু উইন অনেকক্ষণ ধরে সাজুগুজু করে প্রপার ড্রেস, ফর্মাল শু পরে ফার্মে চলে আসে। পুট বিরক্ত হয়ে বলে, ক্ষেত খামারে কেউ ফর্মাল ড্রেস পরে কাজ করে? উইন জানায় তার এসব ড্রেসই শুধু আছে। পুট আর কিছু না বলে উইনকে ইয়েলো বেঞ্জামিন ফুলের গাছ তুলে ফুলগুলো কেটে গুছিয়ে রাখতে বলে। প্রথমে কয়েকটা সমস্যা হলেও পুট বুঝিয়ে দেওয়াতে উইন বেশ ভালোই কাজ করছিল। উইন কাজ শুরুর আগে বলেছিল এটা একদম ইজি কাজ, তার জন্য বাম হাতের ব্যাপার। কিন্তু কাজ করতে গিয়ে সে ঘেমে টেমে একাকার হয়ে যায়। তবুও এক বোঝা ফুল সে ভালোভাবে সংগ্রহ করে, কিন্তু ফুলগুলো নিয়ে যেতে গিয়ে পা পিছলে একেবারে ফুলের ক্ষেতের উপর পড়ে যায়। হায় হায়, আমার ফুলগুলো সব শেষ বলে পুট এগিয়ে উইনকে টেনে তুলতে গিয়ে সেও নিচে পড়ে যায়। উইন ডানে খেয়াল করে দেখে ফুলের উপর একটি জোক। সে আতঙ্কে পুটকে জড়িয়ে ধরেই ফুলের উপর গড়াগড়ি শুরু করে। যতগুলো ফুল সে তুলেছিল তার চেয়ে বেশি ফুল নষ্ট করে ফেলে। তবু প্রথম দিন দেখে পুট আর কিচ্ছু বলে না, শুধু বলে এবার উইনকে তার সাথে ফুলগুলো ডেলিভারি দিতে যেতে হবে। উইন ভাবে, এ আর এমন কি, যাব আর ডেলিভারি দিয়ে চলে আসব। খুব উৎসাহের সাথে পুরের গাড়িতে উঠে বসে পাইকারি ফুলের দোকানের সামনে নেমে পুর উইনকে বলে ফুলের বাক্স তাকেই বহন করা লাগবে। উইনও বাধ্য হয়ে তাই করে, কিন্তু ফুল আর বিক্রি হয় না, কারণ তাদের আসতে দেরি হওয়ায় দোকানে ফুল কিনে ফেলেছে। তখন আর কি করার? পুট মেজাজ খারাপ করে উইনের দিকে তাকায় আর বলে, উইনের দেরি করার জন্যই ফুলগুলো বিক্রি হলো না। উইন বলে, কোনো ব্যাপার না, ফুলগুলো সব আমি কিনে নেব। পুট জিজ্ঞেস করে, ফুল কিনে সে কি করবে? উইন জানায় সে ফুলগুলো ফেলে দেবে। তাহলে পুটকেও আর প্যারা নেওয়া লাগবে না, ফুলও বিক্রি হয়ে যাবে, সে বাড়িতেও চলে যেতে পারবে। পুট বিরক্ত হয়ে বলে, তুমি সব সমস্যা টাকা দিয়ে সমাধানের চেষ্টা কেন করো? তুমি কি জানো ফুলগুলো এই অবস্থায় আনতে আমার কতটা কষ্ট করতে হয়েছে? আমি প্রথমে নিজ হাতে বীজ লাগিয়েছি, চারা বের হলে সেগুলোর যত্ন নিয়েছি, নিয়মিত সেচ সার দিয়ে 3 মাস অপেক্ষা করেছি কবে ফুলগুলো পুরোপুরি ফুটবে এবং দেখতে সুন্দর লাগবে। যেই না ফুলগুলো সুন্দর দেখতে হয়েছে, আমি আবার নিজ হাতেই সেগুলো কেটেছি। এত কিছুর পরেও তুমি কত সহজে এগুলো ফেলে দেবার কথা বলে দিলে। এগুলো আমি ফেলে দেবার জন্য ফুটাইনি, বরং মানুষকে আনন্দ খুশি দেবার জন্য ফুটিয়েছি। আর তাই ফুলগুলো তাদের বিক্রি করাই লাগবে। আর যেহেতু পাইকারি দোকানে বিক্রি হবে না, তাই এবার উইনকে ফুলগুলো হেঁটে হেঁটে বিক্রি করতে হবে। তারা হুইলে করে এক বাক্স ফুল নিয়ে বাজারের ভেতর দিয়ে হাঁটা ধরে। সেখানে জো এসেছিল তার নিজের ফার্মের ফুল ডেলিভারি করতে। কিছুক্ষণ সেও তাদের সাথে থাকে। প্রথমে পুট এক পরিচিত দোকানদারের কাছে যায় এবং তার সাথে গল্প করা শুরু করে। তখন পুট উইনকে দেখে বলে, এটা তার কর্মচারী। উইনকে দেখেই মহিলা ক্রাশ খেয়ে যায় আর বলে, এত হ্যান্ডসাম কর্মচারী সে জীবনেও দেখেনি। পুট উইনকে ইশারা করে মহিলাকে 2 তোড়া ফুল দিতে। উইন ফুল দিতেই মহিলা ভাবে হয়তো তাকে পছন্দ করে ফুল দিচ্ছে, কিন্তু তখনই উইন ফুলের দাম চেয়ে বসে। মহিলা কনফিউজড হয়ে যায়।
অবশ্য এত হ্যান্ডসাম কারো কাছে ফুল কিনে সেও আনন্দ পায়। উইন তার জীবনের প্রথম বউনিটা করে ফেলে। এরপর জো চলে যায়। উইন বলে তার খিদে পেয়েছে। পুট জানায় ফুল বেচে খাবারের টাকা জোগাড় করতে, কিন্তু উইন কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে ফুল বিক্রি করবে। তখন পুট তাকে দুটো বাচ্চাকে দেখায়, যারা গান গেয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে টাকা কামাচ্ছিল। পুট উইনকেও বলে এভাবে কাস্টমারকে ডাকলে তবেই জিনিস বিক্রি হয়। পুট উইনকে শিখিয়ে দেয় কিভাবে ফুল কেনার জন্য মানুষকে ডাকতে হয়। উইন প্রথমে একটু বিব্রত বোধ করলেও ডাকাডাকি শুরু করে, ফুল নেবেন গো, ফুল, বাহারি রঙের ফুল। উইনের ডাক শুনে বেশ কয়েকজন মেয়ে চলে আসে এবং উৎসাহের সাথে ফুল কিনতে শুরু করে। উইন এক হুইল ফুল বিক্রি করে ফেলে খুবই খুশি হয়। কিন্তু পুট তো খুশি মাটি করে দিয়ে বলে পুরো পিকআপ ভর্তি ফুল বিক্রি করা এখনো বাকি, সেগুলো বিক্রি করলে তবেই উইন খেতে পারবে। কিন্তু এত ফুল কে কিনবে? পুট একটা বুদ্ধি বের করে এবং সবগুলো ফুল বিক্রি করতে সক্ষম হয়। অবশেষে সব ফুল বিক্রি হয়ে যাওয়ায় পুট উইনকে খেতে দেয়। উইন ফার্মে কাজ করে তার প্রথম উপার্জন পুটের হাতে তুলে দেয়। পুট উইনকে একজোড়া জামা গিফট করে, যেগুলো পরে উইন ফার্মে কাজ করবে। উইন খুশি হয়ে এই প্রথমবার কোনো ব্যাপারে পুটকে ধন্যবাদ জানায়। দুজনে টুকটাক খুনসুটিতে রিল্যাক্স করতে থাকে। ছোর অনেকগুলো শপিং করে থন্ড্রুবের জন্য অপেক্ষা করছিল, কারণ তাদের একসাথে গ্রামে পুট আর উইনের সাথে দেখা করতে যাওয়ার কথা। থন্ড্রুব এসেই তাড়াহুড়ো শুরু করে, কারণ সকালে আবারও লাডা তাদের বাড়িতে এসেছে, তাই কাজ সেরে দ্রুত ফিরে আসতে হবে। লাডার নাম শুনে ছোর আবারও আপসেট হয়ে যায়। মন খারাপ করে জিনিসপত্র থন্ড্রুবকে ধরার সুযোগ না দিয়ে নিজেই গাড়িতে তুলে নেয়। এদিকে উইনের কথিত গার্লফ্রেন্ড ওয়াই অফিসে উইনের সাথে খুব ভাবের সাথে দেখা করতে যায়, কিন্তু গিয়ে জানতে পারে উইন গ্রামে ফুলের খামারে কাজ করতে চলে গেছে। সে কারানের কাছে গিয়ে জানতে চাইলে কারানও বলে উইন তাকেও কিছু না জানিয়ে হুট করে চলে গেছে। কারান ওয়াইকে সাবধান করে দেয় উইন যেভাবে পুডের কাছাকাছি চলে যাচ্ছে তাতে কবে উইন তাকে ছেড়ে না আবার পুডের প্রেমেই পাগল হয়ে যায়। ওয়াই তার বাবাকে ফোন দিয়ে কথাগুলো জানালে তিনি বলেন, গাধার বাচ্চা গাধা, তাড়াতাড়ি তুইও গ্রামে যা, না হলে আমছালা দুটোই হারাবি। এদিকে থন্ড্রুব আর ছোর ততক্ষণে গ্রামে পৌঁছে গেছে। ছোর সবাইকে তার নিয়ে আসা গিফটগুলো দেয়। সে যখনই এখানে আসে সবার পছন্দ মতো গিফট নিয়ে আসে। ছোর উইনের জন্য তার প্রিয় চিপস, বিস্কুট, কফি নিয়ে এসেছে। উইন তো দেখা মাত্র চিপসের প্যাকেট ছিঁড়ে খেতে শুরু করে দেয়। থন্ড্রুব পুটকে প্রজেক্ট ফাইলটা দেখায়। ছোট জানায় সে অ্যানালাইসিস করে তেমন সমস্যা দেখেনি, কিন্তু পুটের কিছুটা সন্দেহ লাগে। নতুন করে প্রজেক্ট ছাড়ার পরেও মাত্র 3টা কোম্পানি টেন্ডার নিতে চেয়েছে। এই 3টা কোম্পানির মধ্যে সবচেয়ে যে এগিয়ে আছে সেটাই আগের বারের একমাত্র কোম্পানি ছিল। তার মানে এখনও ঘাপলা আছে। হয় এই 3টা কোম্পানি একজন মালিকের আন্ডারেই আছে, না হয় সেই মালিককে অফিসের কেউ ইনফরমেশন লিক করেছে। তাদের সন্দেহ জোয়াকর্নের দিকেই রয়েছে। তারা নিশ্চিত হয়ে যায় জোয়াকর্ন হোক বা যেই হোক, করাপশন কোম্পানির ভেতর থেকেই হচ্ছে। তবুও পুট সিদ্ধান্ত নেয় সে প্রজেক্ট ফাইলে সই করে দেবে, কারণ এতে অপরাধী খুব কনফিডেন্ট হয়ে যাবে এবং আরও দুর্নীতি করতে গিয়ে ধরা খাবে। পুট থন্ড্রুবকে বলে প্রতিটা পেমেন্টের আলাদা স্লিপ বানাতে, এতে কোন খাতে কত টাকা খরচ হয়েছে বোঝা যাবে। আর ছোরকে বলে জোয়াকর্নের উপর নজর রাখতে। উইন অবশ্য এসবের কিছুতেই নাক গলায় না। সে আরামপ্রিয় মানুষ, খেতে আর শুতে পারলেই হলো। থন্ড্রুব আর ছোর বেরিয়ে আসে। রাস্তায় ছোরকে এদিক সেদিক তাকাতে দেখে থন্ড্রুব জিজ্ঞেস করে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। ছোর জানায় সে রেস্টুরেন্ট খুঁজছে, ভালো রেস্টুরেন্ট পেলে একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার যাওয়া যেত। থন্ড্রুব জানায় বাড়িতে তার বাবা না খেয়ে অপেক্ষা করছে, তাই সে একেবারে বাসায় গিয়ে খাবে। ছোর বলে তুমি কত লাকি, তোমার জন্য বাবা মা বাড়িতে অপেক্ষা করে। ছোরকে অবাক হতে দেখে থন্ড্রুব তাকে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করে। ছোর জানায় তারা আগে থন্ড্রুবের এলাকাতেই থাকতো, পরে তার বাবা মা অস্ট্রেলিয়াতে শিফট করে, কারণ সেখানে রেস্টুরেন্ট ব্যবসার ফিউচার ভালো। তাই এখন ছোর কন্ডুতে একাই থাকে। থন্ড্রুব ছোরকে নামিয়ে না দিয়ে সরাসরি তার বাড়ির দিকে নিয়ে যায় আর বলে তুমি এখন আমার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া শেষ হলে তোমাকে আমি কন্ডোতে তোমার বাসায় দিয়ে আসবো। ছোর খুশিতে দাঁত বের করে হাসতে থাকে। ওয়াই ম্যাপ ধরে গ্রামে আসতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায়। তার ফোনের সিগন্যাল হারিয়ে যায়, গাড়ির গ্যাসও প্রায় শেষের দিকে। কি করবে ভেবে পাচ্ছিল না। তখন সে একটা পিকআপ দেখতে পায় এবং পিকআপের পিছু নিতে থাকে। সে হর্ন বাজিয়ে পিকআপের পেছনে আসছিল আর হেল্প চাইছিল, কিন্তু পিকআপের ড্রাইভার সেটা বুঝতে পারছিল না। অবশেষে সে রাগ করে পিকআপ থামিয়ে বেরিয়ে আসে। পিকআপটা আসলে জো চালাচ্ছিল। সে বেরিয়ে এসে ওয়াইকে বকাবকি শুরু করে। তখন ওয়াই তাকে বোঝায় সে রাইউইনরুপ ফার্মে যেতে চায়। পুডের ফার্মে যাবে শুনে জো অবাক হয়ে জিজ্ঞেস করে সেখানে তার কি কাজ। ওয়াই জানায় সেখানে তার বয়ফ্রেন্ড আছে, তার নাম উইন। সে উইনের সাথে দেখা করতে যাবে। জো একটু অবাক হলেও বেশ আনন্দের সাথে ওয়াইকে ফার্মে নিয়ে যায়। পুডের বাড়িতে এসে ওয়াই দেখতে পায়
উইন বাড়ির বাকি সবার সাথে রান্না করছে। পুডেরা আজ বাংলাদেশ থেকে আমদানি করা ইলিশ মাছের পাতুরি বানাচ্ছিল। ওয়াই উইনকে রান্না করতে দেখে আঁতকে ওঠে। তাকে হাত ধরে টেনে নিয়ে জিজ্ঞেস করে, তুমি কি করছো এগুলো? এসব কাজ তোমাকে মানায় না। পুড বিরক্ত হয়ে বলে, মায়ের চেয়ে দেখছি মাসির দরদ বেশি। তুমি কার অনুমতি নিয়ে আমার বাড়িতে এসেছো? পুড আর ওয়াইয়ের মধ্যে বেঁধে যায় তুমুল ঝগড়া। ওয়াই বলে, পুড কৌশলে উইনকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে এসব নাটকগুলো করছে। পুড বলে, তার উইন কি কোলের শিশু নাকি যে ছিনিয়ে নিতে চাইবে আর সুসুর করে চলে আসবে? ওয়াই এবার রাগ করে একটি পাতুরি তুলে পুডকে মারতে গেলে জো তার হাত চেপে ধরে এবং তাকে আটকায়। এবার জো আর ওয়াইয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ওয়াই রাগ করে বেসন তুলে জোয়ের মুখে মারে। জো রেগে মেগে আগুন হয়ে বলে, পাজি মেয়ে, তোকে এবার আমি চিবিয়ে খাবো। ওয়াই ভয়ে দৌড় দেয়। জো তাকে পেছন থেকে তাড়া করে। কিছু দূর যেতেই হিলের পায়া ভেঙে ওয়াই পড়ে যায়। জো রাগ ভুলে হু হু করে হাসতে শুরু করে। ওয়াই কাঁদো কাঁদো স্বরে বলে, সব দোষ জোয়ের, তার জন্যই এমন হয়েছে। জো তাকে তুলে বেঞ্চে বসায়। ওয়াইয়ের এসব কাণ্ড দেখে পুড উইনকে বলে, তোমার গার্লফ্রেন্ড ঠিক তোমার মতোই ব্যাককেল। যাই হোক, ঝগড়াঝাটি শেষ করে সবাই খেতে বসে। কিন্তু খাবার নিয়ে ওয়াই বারবার অভিযোগ দিচ্ছিল, তাই জো রেগে যায়। তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। ওয়াই বলে, সে বাড়ি যাবে কিন্তু তার গাড়িতে গ্যাস শেষ। জো বলে, তোমার বাবাকে একটি জেট বিমান পাঠাতে বলো। তোমার মতো পারমাণবিক বোমাকে নিয়ে যেতে জেট বিমানই লাগবে। দুজনের আবারও ঝগড়া লেগে যায়। ওয়াই রেগে বলে, সে কোথাও যাবে না, এখানেই থাকবে। জো জানায় এখানে তার থাকার মতো ঘর নেই। ওয়াই বলে, ব্যাপার না, সে উইনের রুমেই থাকবে। ওয়াইয়ের কথা শুনে সবারই গলায় খাবার আটকে যায়। ওয়াই হয়তো বুঝতেই পারছে না সে কি বলছে না বলছে। জো বলে, তোমার এখানে থাকা চলবে না, আমি এখনই তোমাকে গ্যাস স্টেশনে নিয়ে গিয়ে গ্যাসের ব্যবস্থা করে দেব। তুমি সোজা ব্যাংককে ফিরে যাবে। কিন্তু ওয়াই জেদ ধরে সে যাবে না। এবার জো তাকে টেনে নিয়ে একেবারে কোলে তুলে সোজা গাড়িতে বসিয়ে দেয়। পরের দিন সকালে উইন ঘুম থেকে উঠে ফার্মে আসতে পুড তাকে কাজের নতুন একটা টাস্ক দেয়। সে উইনকে এক টুকরো জমি দেখিয়ে বলে, উইনকে এখানে চাষাবাদ করে বীজ লাগিয়ে যত্নাদি করে 3 মাসের মধ্যে ইয়েলো বেঞ্জামিন ফুল ফুটাতে হবে। যদি উইন সেটা করে দেখাতে পারে তাহলে সে শর্ত থেকে মুক্তি পেয়ে যাবে। উইনও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় আর বলে 3 মাসের অনেক আগেই সে ফুল ফুটিয়ে দেখাবে। এদিকে উইন ফুলের বাগান নিয়ে ব্যস্ত। অন্যদিকে উইনের সাজানো বাগানে সাপ ঢুকে সব নষ্ট করতে শুরু করেছে। মানে জুয়াকরণের কথা বলছিলাম আর কি। সে এখন উইনের বাড়িতেই থিপের সাথেই থাকে। আজকে সে উইনের শখের গাড়িটাও দখল করে নিয়েছে। আর উইন বেচারা গ্রামের ফুলের ফার্মের একজন কর্মচারীর ভিআইপি বাইক নিয়ে বেরিয়ে পড়ে ইয়েলো বেঞ্জামিন ফুলের চারার খুঁজে। অবশ্য সে আগে অভিজ্ঞ কর্মচারীদের কাছে খোঁজখবর নেয় পরিপূর্ণ বেঞ্জামিন গাছ থেকে ফুল হতে কতদিন সময় লাগে, এবং সে জানতে পারে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফুল এসে যায়। তাই উইন অনেকগুলো পরিপূর্ণ বেঞ্জামিন গাছের চারা নিয়ে চলে আসে। চারাগুলো দেখেই পুড খেপে যায় আর বলে, তারা এভাবে চারা কিনে আবাদ করে না, তাছাড়া এসব চারাতে অধিকাংশ ফুলই হয় না। কিন্তু উইন বলে, এগুলো বোকামি। যে কাজটা 2 সপ্তাহে হয়ে যায় সেটার জন্য 3 মাস অপেক্ষা করে থাকার কি দরকার? পুড বুঝতে পারে উইনকে এভাবে বুঝিয়ে কাজ হবে না, তাই সে উইনকে তার ইচ্ছে মতো আবাদ করার পারমিশন দিয়ে দেয়। থন্ড্রুপ অফিস থেকে বের হচ্ছিল, হঠাৎ লাডা তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে একটা বই দেয়। এই বইটা অনেক বছর আগে লাডা তার কাছ থেকে ধার নিয়েছিল। এত বছর পর বইটা আবার ফেরত দেবার কারণ থন্ড্রুপ বুঝতে পারে না। লাডা থন্ড্রুপকে ডিনারে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সে যেতে পারবে না বলে দেয়, কারণ বাড়িতে তার বাবা মা অপেক্ষা করছে। বাধ্য হয়ে লাডা বইটা দিয়ে চলে যায়। থন্ড্রুপ গাড়িতে বসে বইটার সাথে ঘিরে থাকা পুরনো স্মৃতিগুলো ভাবছিল। কলেজের টাইমে একবার ক্যান্টিনে বসে লাডা নিজেই বই ভেবে থন্ড্রুপের বইতেই থন্ড্রুপের একটা স্কেচ এঁকে ফেলে। তারপর লাডা বইটা নিজের কাছেই রেখে দিয়েছিল। সেই সময় থন্ড্রুপ লাডাকে খুব পছন্দ করত, কিন্তু লাডা নিজের কেরিয়ারের জন্য তাকে ছেড়ে ফ্রান্সে চলে গিয়েছিল। এত বছর থন্ড্রুপ নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু লাডা এসে আবারও তার অনুভূতিগুলোকে খুঁচিয়ে দিচ্ছে। থন্ড্রুপ রাস্তায় লাডাকে পিক করে এবং তাদের পুরনো একটি প্রিয় জায়গায় বসে কিছুক্ষণ গল্প করে বাড়ি ফিরে থন্ড্রুপ আবারও বইটা নাড়াচাড়া করছিল। হঠাৎ সে বইয়ের মধ্যে একটি চিঠির খাম খুঁজে পায়, কিন্তু সে খামটা খুলে না এবং সিদ্ধান্ত নেয় সে লাডাকে নিজের অনুভূতিতে একদমই জায়গা দেবে না। এদিকে গ্রামে উইনের অনুভূতি তখন চরমে। ফুল গাছ লাগিয়ে খুব নিশ্চিন্তে আছে। নামানটি ফোন দিয়ে উইনের খোঁজখবর নিলে উইন বলে মাত্র 2-3 মাসের মধ্যেই সে বাড়ি ফিরে আসতে পারবে। তখন জোয়াকর্ন আর থিপ ফিরে আসে, তাই নামানটি ফোনটা রেখে দেয়। জোয়াকর্ন আজ উইনের গাড়িটা কিছুর সাথে ধাক্কা দিয়ে স্ক্র্যাচ ফেলে দিয়েছে এবং হেডলাইটও ভেঙে ফেলেছে। বাড়িতে ঢুকে জোয়াকর্ন বলে তাকে ওয়াইন এনে দিতে। কাজের লোকেরা যদিও দিতে চাচ্ছিল না, কারণ এগুলো উইনের দাদার সংগ্রহ করে রাখা ওয়াইন,
কিন্তু জোয়াকর্ন তবু বাড়াবাড়ি করতে শুরু করে, তাই বাধ্য হয়ে তাকে ওয়াইন এনে দেয়। সকালে ঘুম থেকে উঠে উইন একবার উৎফুল্ল মনে নিজের অংশের খেতে গিয়ে পানি দেয়। 2-3 সপ্তাহ সে বেশ রিল্যাক্সেই কাটিয়ে দেয়। উইনের ফুল গাছে ফুলের কলিও চলে আসে। সে তো খুবই খুশি হয়ে যায় আর শীঘ্রই বাড়িতে ফেরার স্বপ্ন দেখতে থাকে। কিন্তু একদিন সকালে খেতে গিয়ে দেখে ফুলের কলিগুলো সব মরে গেছে। কষ্টে আতঙ্কে উইন চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে পুড এবং অন্যরা গিয়ে ফুলের এই অবস্থা দেখে বুঝে যায় এটা এক ধরনের রোগ। তাই তারা উইনের সবগুলো ফুলের গাছ তুলে আগুনে পুড়িয়ে ফেলে, তা না হলে এই রোগ পুরো ফার্মে ছড়িয়ে পড়বে এবং সব ফুল নষ্ট হয়ে যাবে। তারা উইনকে বুঝায় এজন্যই তারা নিজেরা বীজ থেকে ফুলের গাছ তৈরি করে। বাইরে থেকে গাছ কিনে আনলে এরকমই হয়। পুডের খুব মেজাজ খারাপ হয়েছিল। সে উইনকে বুঝায় আবাদ করা যদি এতই সহজ হতো তাহলে আমার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং ছেড়ে আমি কৃষি বিজ্ঞান নিয়ে পড়তাম না। তুমি নিজের অবহেলায় পুরোটা সময় নষ্ট করলে। 1 বছর পূর্ণ হতে তোমার হাতে আর মাত্র 3 মাস সময় আছে। তার মানে এবারই তোমার শেষ সুযোগ। এবার যদি ফুল না ফোটাতে পারো তাহলে সব শেষ। উইন কিছু বলে না, শুধু তার পড়ে যাওয়া গাছের দিকে তাকিয়ে থাকে। এদিকে টেন্ডারের কোম্পানি দুটোকে চেক করে ছোরের বেশ সন্দেহ জেগে ওঠে। সে থনরূপকে সেই ব্যাপারে জানায় যে সে ইন্টারনেটে কোম্পানি দুটোর ব্যাপারে কোনো ইনফরমেশন পায়নি। ব্যাপারটা থনরূপেরও অদ্ভুত লাগে, কারণ এই মডার্ন যুগে এমন কোনো কোম্পানি নেই যেটার তথ্য ইন্টারনেটে পাওয়া যায় না। তাই তারা কোম্পানি দুটোর দেওয়া ফোন নম্বরে কল দেয়, কিন্তু নম্বর অফ দেখায়। তখনই জোয়াকর্ন চলে আসে এবং জানতে চায় পুড প্রজেক্টের ফাইল সাইন করেছে কিনা। তারা জোয়াকর্নের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে এবং পুডের সাইন করা ফাইলটা দেখিয়ে দেয়। ফাইলে সাইন দেখে জোয়াকর্নের মুখে হাসি ফুটে ওঠে এবং বলে পুড প্রথমবারই যদি সাইনটা করে দিত তাহলে তার সময় এবং খাটনি দুটোই বেঁচে যেত। জোয়াকর্নের ওপর তাদের সন্দেহ আরও বেড়ে যায়। তাই থনরূপ আর ছোট দুজনেই সেই কোম্পানির দেওয়া অ্যাড্রেসে খোঁজ নিতে যায়, কিন্তু গিয়ে দেখে কোম্পানিটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। তার মানে এটা শতভাগ পরিষ্কার প্রজেক্টের টেন্ডারে দুর্নীতি করা হয়েছে। পরের দিন সকালে উইন উঠে আঙ্কেল জাইর এবং আরেকজন কর্মচারীর কাছে গিয়ে রিকোয়েস্ট করে তাকে বীজ বপন করা শিখিয়ে দিতে। উইনকে তারা শিখিয়ে দিচ্ছিল কিভাবে বীজ বপনের আগে জমি তৈরি করতে হয় আর জমি তৈরির জন্য কিভাবে কোদাল দিয়ে মাটি কোপাতে হয়। উইন তাদের দেখানো অনুসারে সেভাবেই কোপানোর চেষ্টা করছিল। তখন পুড আর জো সেখানে আসে। জো উইনের কোপানো দেখে বলে তার কোপানো ঠিকঠাক হচ্ছে না, তাই জো নিজেই ক্ষেতের মধ্যে নেমে কুপিয়ে দেখিয়ে দেয়। উইনও সেভাবে কোপাতে শুরু করে। পুড উইনকে বলে হাতে গ্লাভস পরে নিতে, না হলে ফুসকা পড়ে যাবে। কিন্তু উইন ভাব দেখাতে বলে সে এমনিই অনেক স্ট্রং, তার এসব গ্লাভস টাভস লাগবে না। সে জেদ ধরে জোয়ের সাথে পাল্লা দিয়ে কোপাতে শুরু করে। কোপানো হয়ে গেলে সেদিনের মতো কাজ শেষ করে তারা ঘরে ফিরে আসে। পুড ডাইনিং টেবিল পরিষ্কার করছিল, উইনও সেখানে দাঁড়িয়েছিল। পুড তাকে পানির গ্লাসগুলো সরিয়ে রাখতে বলে, কিন্তু উইন গ্লাসগুলো ঠিকঠাকভাবে ধরতে পারছিল না দেখে পুড এগিয়ে গিয়ে উইনের হাতে দেখে অনেক ফোসকা পড়ে গেছে। পুড উইনের হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর উইন ফোসকাতে জ্বালা পোড়া করার ছটফট করছিল। পুড বলে এজন্যই বাংলাতে একটা প্রবাদ আছে, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। তখন এই কারণেই বলেছিলাম গ্লাভস পরে কাজ করতে। উইন রোমান্টিকভাবে পুডের হাত দুটো ধরে তারপর বলে তোমার হাতগুলো খুব রুক্ষ। পুড হাত সরিয়ে নিয়ে খুব বিব্রত হয়ে বলে আমাকে ফার্মে কাজ করা লাগে, তাই আমার হাত রুক্ষ। আমি তো আর আরামে বসে থাকি না, তাই তোমার গার্লফ্রেন্ডের মতো আমার হাত এত কোমল না। উইন পুডকে টেনে নিয়ে ঘরে নিয়ে যায়। এরপর তার একটা ক্রিম বের করে পুডকে দিয়ে বলে এটা ব্যবহার করতে, তাহলে তার হাত কোমল হয়ে যাবে। কিন্তু পুড জানায় যে এসব সে ব্যবহার করবে না, কিন্তু উইন তাকে জোরাজুরি করতে থাকে। তখনই পুডের কাছে ছোরের ফোন আসে এবং ছোর পুডকে সব ঘটনা খুলে বলে। পুড উইনকেও ব্যাপারটা খুলে বলে, কিন্তু উইনের নিজের কোম্পানি নিয়ে কোনো চিন্তাই ছিল না। সে পুডের হাত রক্ষাতেই ব্যস্ত, তাই পুড চিন্তিত এবং বিরক্ত হয়ে বেরিয়ে যায়। পরের দিন অফিসে ছোট থনরূপকে বলে তাদের পুলিশের কাছে গিয়ে সব সত্যি বলে দেওয়া উচিত, কিন্তু থনরূপ বারণ করে, কারণ তাদের কাছে পর্যাপ্ত এভিডেন্স ছিল না। তখন ছোর আর এই ব্যাপারে কথা না বাড়িয়ে বলে তাহলে চলো বাইরে থেকে খেয়ে আসি। থনরূপ যেতে না চাইলে সে তার হাত ধরে টানাটানি করতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল। তখন থনরূপ তাকে ধরে ফেলে। ঠিক এই মুহূর্তে লাডাও চলে আসে থনরূপের সাথে দেখা করতে। তাদের এই অবস্থায় দেখে সে অবাক হয়েও কিছু বলে না। লাডা থনরূপকে জিজ্ঞেস করে বইয়ের ভেতরে লেটারটা সে পড়েছে কিনা। থনরূপ কথা এড়িয়ে গিয়ে বলে সে দেখার মতো সময় পায়নি। তখন লাডা আর কিছু না বলে তাকে বাইরে ডিনারে যেতে অফার করে। থনরূপ তখন ছোরকে জিজ্ঞেস করে লাডা তাদের সাথে গেলে কোনো সমস্যা হবে কিনা। লাডা এবার বেশ আপসেট হয়, কারণ থনরূপ তাকে রেখে অন্য একটা মেয়েকে প্রায়োরিটি দিচ্ছে। ডিনারে বসেও থনরূপ ছোরকে এক্সট্রা কেয়ার করছিল।
যাতে লাডা মনে করে তাদের মধ্যে কোনো রিলেশন চলছে। লাডাও অবশ্য এমনটাই মনে করেছিল। খাওয়া শেষ করে থনরূপ ছোরকে তার বাড়িতে নামিয়ে দেয়। ছোর তাকে জিজ্ঞেস করে আজ তার কি হয়েছিল, এমন অদ্ভুত আচরণ কেন করলো সে। থনরূপ থমথম খেয়ে কোনো রকমে ব্যাপারটা সামলে নেয়, কিন্তু ঠিক একই সময় আরেকজন একটা গুরুত্বপূর্ণ ব্যাপারকে একদম খাটিয়ে দেয়। কারান উইনকে খোঁজ খবর নিতে ফোন করেছিল। উইন কথার ফাঁকে কিছু না বুঝেই কারানকে বলে দেয় পুট সন্দেহ করছে তাদের কোম্পানির কেউ করাপশনে জড়িত আছে। শুধু তাই না, পুট এটাও জেনে গেছে প্রজেক্টে যে কোম্পানি টেন্ডার জমা দিয়েছে সেটিও ভুয়া। সেই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার ফলস, ঠিকানাও ফলস। কথাগুলো শোনার পর কারান খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ এই করাপশনের পেছনে মাস্টার মাইন্ড সে নিজেই। সকালে পুট ঘুম থেকে উঠে নাস্তার টেবিল এসে জানতে পারে উইন আজ খুব ভোরে ঘুম থেকে উঠে জাইরের সাথে ফার্মে গিয়েছে। শুনে তো পুট খুব অবাক হয়ে যায়, তাই সে নিজেই দৃশ্যটা দেখতে যায়। পুট গিয়ে দেখে উইন বেঞ্জামাস ফুলের চারা লাগাচ্ছে। পুট খুব খুশি হয়, অবশেষে উইন সঠিক পথে হাঁটতে শুরু করেছে। তখন জো আর তার বাবা পুটকে ওনার বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে নিয়ে যেতে আসে। উনি উইনকেও বলে সাথে যেতে, কিন্তু উইন যেতে চাইছিল না। আসলে সে জোকে একদমই দেখতে পারতো না, আবার কেন দেখতে পারতো না সেটাও জানতো না। তাই জো তার আশেপাশে থাকলেই বিরক্ত হয়ে যেত। পুট উইনকে অবশেষে এই শর্তে যেতে রাজি করায় যে উইন জোয়ের পাশে বসবে না। এদিকে থনরূপ তার ছোর ফাইল নিয়ে জো আকর্ণের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাকে বলে পুটের নির্দেশে তারা টেন্ডার সাবমিট করার আগে কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করতে চায়। জো আকর্ণ বেশ বেকায়দায় পড়ে যায়, কিন্তু কারান এসে সামলে নেয় এবং বলে তারা কোম্পানিতে গিয়ে খোঁজ নেবে। থনরূপ আর ছোর তো ভীষণ খুশি। আজ তারা জো আকর্ণের বিরুদ্ধে সলিড এভিডেন্স পেয়ে যাবে। কিন্তু কোম্পানিতে তারা চারজন গিয়েই হতভম্ব হয়ে যায়। কোম্পানির কাজকর্ম একদম ফুলদমে চলছে, স্টাফেরা কাজে পুরোপুরি ব্যস্ত। তারা এবার ম্যানেজারের সাথে দেখা করতে যায় এবং বলে গতদিন তাদের অফিস বন্ধ ছিল। ম্যানেজার জানায় তারা ট্যুরে গিয়েছিল। তখন ছোট জিজ্ঞেস করে তাদের ফোন নম্বর বন্ধ কেন। ম্যানেজার জানায় তাদের ফোন নম্বর কখনোই বন্ধ থাকে না। সবার সামনেই ছোট নম্বরটি ফোন দেয় এবং সাথে সাথে একজন স্টাফ ফোনটা রিসিভ করে। এবার কারান উল্টো থনরূপ আর ছোরকেই দোষারোপ করতে থাকে। বাধ্য হয়ে তারা ক্ষমা চায়। মাঝখান থেকে উইনের ভুলের কারণে অপরাধীরা বেঁচে যায়। জোয়ের ফার্মে এসে উইনের খুব বোরিং লাগছিল। সে কোনো কাজ পাচ্ছিল না। পুরো শুধু জোয়ের কাছাকাছি ঘুরঘুর করছিল। এটা দেখে উইনের একদম সহ্য হচ্ছিল না। জো মইতে উঠে বাঁশের চাল বাধাই করছিল, আর পুট মই ধরে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে তার হিংসা হচ্ছিল, তাই সেও পাশের আরেকটা মইতে উঠে পড়ে। পুট উইনকে বলে নেমে আসতে, সে এই কাজ পারবে না। উইন বলে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, এসব তার বা হাতের কাজ। উইন পুটকে বলে জোয়ের মইটা ছেড়ে তার মইটা ধরতে। পুট কনফিউশনে পড়ে যায়, এখন কার মইটা ধরবে। উইন আর জো দুজনেই কাজ নিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়, আর উইন ধপাস করে মই থেকে পড়ে যায়। তারপর কাজটাজ বাদ দিয়ে পুট উইনের কোমরে পানি এবং বরফ ডলে দিতে শুরু করে। উইনও নাটক শুরু করে, এখানে না ওখানে, এই তো আরেকটু দূরে, আরেকটু ওপরে, ইত্যাদি ইত্যাদি। উইনের কথাতে পুট পানি বরফটা কোথায় ধরবে সেটা নিয়ে আরও কনফিউজড হয়ে যায়। তাই উইন পুটের হাত ধরে জায়গাটা দেখিয়ে দিতে গিয়েই অবাক হয়ে যায়। পুটের হাতটা ধরে নেড়েচেড়ে বলে, এই পুট, তোমার হাত তো কোমল হয়ে গেছে। পুট বেশ লজ্জা পায় আর বলে, থেত, ঘুরে বসো। সে বরফ লাগিয়ে দিতেই ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর উইন সুস্থ তো হয় ঠিকই, কিন্তু পরিবেশটা অসুস্থ করে দেয়। গ্রামের মিস্ত্রির সাথে সে তর্ক বাঁধিয়ে দেয় ঘরগুলো কেমন হবে না হবে সেটা নিয়ে। মিস্ত্রিরাও অপমানিত বোধ করে রেগে সবাই কাজ ফেলে চলে যেতে থাকে। পুট বিরক্ত হয়ে উইনকে টেনে নিয়ে চলে যায় আর বকাবকি করে। তারপর বলে, তুমি সাংঘাতিক লোক, তোমাকে এখানে রাখা যাবে না, বাড়ি চলো। পুট উইনকে নিয়ে গাড়িতে উঠছিল, তখন জো এসে যাওয়ায় উইন আবারও জোয়ের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। পুট উইনকে সামলে নিয়ে আবারও গাড়িতে উঠছিল, তখন জো মুখ ফসকে বলে, তোমার এরকম জঘন্য আচরণের জন্য তোমার দাদা এখানে তোমার আচার ব্যবহার ঠিক করতে পাঠিয়েছে। দাদাকে তুলে কথা বলায় উইন রাগের মাথায় জোকে ঘুষি মেরে দেয়। অবস্থা বেগতিক দেখে বহু কষ্টে পুট দুজনকে সামলে নেয়। এরপর সে উইনকে নিয়ে চলে আসে। যাবার পথে উইনের সেই স্মৃতিটা মনে পড়ে। তখন দাদা তার কাছ থেকে কোম্পানির সব ক্ষমতা কেড়ে নিয়েছিল। উইন একজন সিনিয়র কর্মকর্তার ওপর খুব নারাজ ছিল, কারণ সে কোম্পানির কোনো কাজে কন্ট্রিবিউট করতো না। তার কাজের ধরন ছিল খুবই স্লো এবং পুরনো পদ্ধতিতে। উইন তাকে বলেছিল ট্রেনিং নিয়ে নিজের যুগের সাথে তাল মেলাতে, কিন্তু লোকটা তার সাথে তর্ক জুড়ে দেওয়ায় উইন তাকে কোম্পানি থেকে চাকরিচ্যুত করে। আর এই ব্যাপারটাতেই দাদা তাকে ভুল বুঝে কষ্ট পায়। ঠিক এজন্যই উইনকে কোম্পানির ভাইস চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়। উইনের ভাবনা ভাঙ্গে। গাড়ির চাকা একটা খাদে আটকে গেছে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল।
এই তুমুল বৃষ্টির মাঝেও পুট যথাসম্ভব গাড়ির চাকাটা খাদ থেকে তোলার চেষ্টা করছিল, কিন্তু উইন নীরবে বসেই ছিল। পুট বিরক্ত হয়ে বলে, দেখছো না মুশকিলে পড়েছে, হেল্প করছো না কেন? উইন বলে, আমি হেল্প করতে গেলেই তো তোমার কাজ আরো বিগড়ে যায়, নিজেই যা পারো করো। পুট বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করেও গাড়িটা খাদ থেকে তুলতে পারে না। তখন পথ দিয়ে জোসে মিস্ত্রিগুলোকে বাড়িতে রেখে আসতে যাচ্ছিল। পুটকে এই অবস্থায় দেখে তারা সবাই সাহায্য করতে লেগে পড়ে। খাদ ভরাট করে জঙ্গল থেকে গাছ এনে বৃষ্টির ভেতরেও পুটকে সাহায্য করে। উইন গাড়িতে বসে সেগুলো দেখছিল। তখনই তার দাদার বলা এমন একটা কথা মনে পড়ে, মাঝে মধ্যে আমাদের নিজেদের স্বার্থের কথা বাদ দিয়ে অন্যের জন্য ভাবতে হয়। উইন নিজেও এবার বৃষ্টির মাঝে নেমে গিয়ে ওদের সাথে গাড়ি ঠেলতে শুরু করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় গাড়িটা খাদ থেকে উঠে পড়ে, আর গাড়ির চাকা ছিটকে উইনের শরীর কাদায় মাখামাখি হয়ে যায়। কিছুক্ষণ তারা রেস্ট নিতে থামলে ততক্ষণে বৃষ্টিও থেমে যায়। সে মিস্ত্রিটা যার সাথে উইন ফার্মে খারাপ ব্যবহার করেছিল, সে এসে উইনকে গামছা এগিয়ে দেয় মুখটা মুছে নেবার জন্য। উইনও তার কাছে ক্ষমা চায়। মিস্ত্রিটা বলে, কোনো ব্যাপার না, কখনো যদি তার কোনো ব্যাপারে সাজেশন লাগে তাহলে সে অবশ্যই উইনের সাহায্য নেবে। উইন জোয়ের কাছে গিয়েও ঘুষি মারার জন্য ক্ষমা চায়। জো উইনের মনে কষ্ট দেবার জন্য ক্ষমা চেয়ে নেয়। দুজনের রেষারেষি ঠিক হয়ে যায়। বাড়ি ফিরে রাতে উইন বসেছিল। পুট এসে তাকে আদা চা দেয়। যেহেতু সে বৃষ্টিতে ভিজেছে তাই ঠান্ডা লেগে যেতে পারে। উইন পুটকে জানায় তার অংশে তো বেঞ্জামাস ফুলের চারা রোপণ হয়ে গিয়েছে, তাই এবার সে পুরো ফার্মেই চারা রোপণ করবে। পুট অবাক হয়ে বলে, এত কষ্ট করার কি দরকার? উইন বলে, যদি আমি এটা করতে পারি তাহলে তুমি আমার উপর ইমপ্রেসড হবে। পুট বিব্রত বোধ করে উঠে চলে যাচ্ছিল, তখন উইন তাকে থামিয়ে বলে, এখন থেকে তুমি আমাকে মিস্টার উইন না বলে শুধু উইন বলেই ডাকবে। পুট এবারও খুব বিব্রত হয়। উইন পুটের কাছে গিয়ে দাঁড়ায় এবং বলে, এখনই প্র্যাকটিস শুরু করো, ডাকো, আমাকে আমার নাম ধরে ডাকো। কয়েকবার হেজিটেট ফিল করার পর পুট শুধু উইনের নাম ধরে ডাকতে পারে। দুজনেই তখন হাসি তামাশায় মেতে ওঠে। দুজনের দূরত্ব আস্তে আস্তে কমে আসছে। কি জানি ভাগ্য তাদের কোন পর্যায়ে নিয়ে যাবে। থনরূপ ছোড়কে অফিস থেকে আসার সময় বাড়িতে নিয়ে এসেছিল। এখন খাওয়া দাওয়া শেষ করে ছোট থনরূপের মায়ের সাথে একদম জাকিয়ে মুভি দেখতে শুরু করেছে। থনরূপের মা আর ছোট দুজনের খুব ভালো বন্ডিং হয়ে উঠেছে। থনরূপ গিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, এবার ছোটের বাড়িতে যাওয়া উচিত। থনরূপ নিজেই তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেয়। থনরূপকে আপসেট দেখে ছোট জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। থনরূপ জানায় সে একদমই ঠিক নেই। তখনই ছোর বলে সে তাকে কোনো হেল্প করতে পারবে কিনা। তখন অনেক কিন্তু করে থনরূপ ছোরকে একটা ক্যাফেতে নিয়ে গিয়ে বলে সে লাডার কাছ থেকে নিস্তার পেতে চায়। তাই ছোরকে সে রিকোয়েস্ট করে ছোর যেন তার গার্লফ্রেন্ড হওয়ার মিথ্যা নাটক করে। কথাটা শুনেই ছোরের মাথা ঝিম ধরে যায়। এই ছেলে বলে কি, প্রেম করবে তাও আবার মিথ্যা মিথ্যা। ছোট থনরূপকে বলে পুরো স্টোরিটা খুলে বলতে, তারপর সে সিদ্ধান্ত নেবে হেল্প করবে কিনা। তখন থনরূপ জানায় কয়েক বছর আগে লাডার জন্মদিনে সে লাডাকে বিয়ের প্রপোজাল দিয়েছিল, কিন্তু লাডা তার প্রপোজাল হোল্ড করে রেখে দেয়। তারপর সে একটা চিঠি লিখে চলে গিয়েছিল। সে চিঠিতে বলেছিল এখন তার থনরূপের প্রতি ফিলিংস নেই, যদি হয় তাহলে সে ফিরে আসবে, আর এর জন্যই হয়তো লাডা ফিরে এসেছে। থনরূপের কথা শুনে ছোর আপসেট হয়। এরপর জিজ্ঞেস করে সে এখনো লাডাকে ভালোবাসে কিনা। থনরূপ জানায় সে ঠিক জানে না ভালোবাসে কিনা, শুধু এটা জানে সে আর চায় না লাডা তার জীবনে আসুক। এটা শুনে ছোট তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। অনেক বেলা হয়ে গেলেও উইন ঘুম থেকে ওঠে না। এদিকে পুটের মা আর জিত আন্টি কোথাও একটা বের হচ্ছিল। পুটের মা তাকে বলে স্টোর রুম থেকে কিছু একটা নিয়ে জাইর আঙ্কেলকে দিয়ে আসতে। পুট স্টোর রুমে ঢুকতেই কেউ একজন বাইরে থেকে তালা মেরে ঘরের লাইট বন্ধ করে দেয়। পুটের আবারও সেসব ভয়াবহ স্মৃতিগুলো মনে পড়ে যায়। সে ভয়ে আতঙ্কে অস্থির হয়ে উইনকে সাহায্যের জন্য ডাকতে শুরু করে, কিন্তু কেউ বাঁচাতে আসে না। পুটের এবার ফোবিয়ার কারণে খিঁচুনি শুরু হয়। ঠিক এই মুহূর্তে দরজা খুলে উইন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। আতঙ্ক সামাল দিয়ে পুট উইনকে বকাবকি শুরু করে। তার মধ্যে কি বিবেকবোধ বলে কিছু নেই? এত নির্দয় কেন সে? উইন কিছুই বুঝতে পারছিল না। সে তো কিছুই করেনি, তবুও তাকে দোষারোপ করতে দেখে সে উঠে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই মাথায় চক্কর দিয়ে উইন পড়ে যায়। পুট সাথে সাথে তাকে ধরে দেখে গা জ্বরে পড়ে যাচ্ছে। গতকাল বৃষ্টিতে ভিজার কারণে উইনের জ্বর এসে গেছে। পুট তাকে শুইয়ে দিয়ে গাটা মুছে ঔষধ খাইয়ে কিচেনে আসে। তখন জিত আন্টি আচমকা বলে ওঠে, আমি ঘুরতে যাওয়ার আগে স্টোর রুমে তালা দিয়ে লাইট অফ করে দিয়ে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি আবার কেউ রুমের দরজা খুলে রেখেছে। আন্টির কথা শুনে পুট বুঝতে পারে সে উইনকে ভুল বুঝেছিল। তার খুব খারাপ লাগে, তাই রাতটা উইনের সেবা করে উইনের ঘরেই কাটিয়ে দেয়। সকালে উইনের ঘুম ভাঙলে সে তার কাছে ক্ষমা চায় যে সে তাকে ভুল বুঝেছিল। উইন আপসেট হয়ে বলে,
আসলে তোমার চোখে আমি খুব খারাপ মানুষ, তাই আমার সবকিছুতেই তুমি দোষ খুঁজে পাও। উইনকে আপসেট হতে দেখে পুট বলে, ঠিক আছে, আমি যেহেতু ভুল করেছি, তাই তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। উইন বলে, ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করো। পুট তো ভয় পেয়ে যায়, না জানে উইন আবার কি করে ফেলে। কিন্তু উইন কিসের ভান ধরে ঠোকাস করে পুটের কপালে টোকা মেরে হাসতে শুরু করে আর বলে, এটাই তোমার শাস্তি ছিল। অফিসে লাডা থন্ড্রুবের জন্য খাবার রান্না করে এনেছিল। লাডাকে দেখে থন্ড্রুব আর ছোট ড্রামা শুরু করে দেয়। তারা এমন ভাব ধরে যেন প্রেমিক প্রেমিকা। লাডা এসব দেখে বেশ আপসেট হয়। লাডা খাবার বের করলে ছোট বলে, থন্ড্রুবের এসবে অ্যালার্জি আছে, এসব সে খেতে পারবে না। তাই বাধ্য হয়ে তারা রেস্টুরেন্টে যায়। সেখানেও তারা ন্যাকামি শুরু করলে লাডা হিংসায় জ্বলতে শুরু করে। রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে অফিসে ফিরে এসে থন্ড্রুব ছোড়কে জিজ্ঞেস করে, এই খাবারগুলোতে তার অ্যালার্জি সে কিভাবে জানলো। ছোট জানায়, থন্ড্রুবের মাকে মেসেজ করে তার পছন্দ অপছন্দ সব জেনে নিয়েছে। থন্ড্রুব খুব অবাক হয়ে যায়, এই মেয়ে তো দেখছি আসলেই পাগলি, সব কিছুতেই এত সিরিয়াস। অফিস শেষ করে থন্ড্রুব আর ছোর জোয়াকনকে ফলো করতে শুরু করে। জোয়াকন প্রথমে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। কিছুক্ষণ পর থিপ সেখানে আসে। তারপর হালকা খাবার খেয়ে তারা একসাথে বেরিয়ে পড়ে। ওরাও তাদের ফলো করতে শুরু করে। জোয়াকন আর থিপ একটা গোপন জায়গাতে এসে নামে। নামার পরেই সেই টেন্ডারের কোম্পানির ভুয়া ম্যানেজার সেখানে তাদের দুজনকে রিসিভ করে। ছোর এবং থন্ড্রুব এদের একসাথে দেখেই বুঝে যায় নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তারা তিনজন মিলে একটা বিল্ডিংয়ে ঢুকে পড়ে। জায়গাটা খুব সিকিউরড, বাইরে গার্ডেরাও পাহারা দিচ্ছিল। তবু ছোর আর থন্ড্রুব সিদ্ধান্ত নেয় যা কিছুই ঘটুক তারা ভেতরে ঢুকবে। ছোর পুটকে ফোন দেয়। পুট তখন তার বাবার রেখে যাওয়া স্বপ্নের উনরুক ফার্মের একটা আর্কিটেক্ট মডেল নিয়ে উইনের সাথে আলোচনা করছিল। সে এটা এখন বাস্তবায়ন করতে চায়। কিন্তু এই সময় ছোর কাছে এরকম কথা শুনে পুট সব ভুলে যায় আর আটকে উঠে ছোরকে বারণ করে। সে সিংহের গুহাতে ঢুকতে চলেছে। সেখানে কি বিপদ অপেক্ষা করছে কেউ সেটা জানে না। কিন্তু ছোর তার সিদ্ধান্তে অটল। সে পুটকে বলে, 1 ঘন্টার মধ্যে যদি সে আর থন্ড্রুব বেরিয়ে এসে তাকে ইনফর্ম না করতে পারে তাহলে যেন পুট পুলিশকে ফোন দেয়। ছোরের ব্যাগের নকল চুল, চশমা সহ অনেক কিছুই ছিল যা দিয়ে তারা নিজেদের চেহারার ভুল পাল্টে ফেলে এবং ভেতরের দিকে এগিয়ে যায়। গার্ডেরা তাদের আটকালে তারা বলে তারা জোয়াকন আর থিপের গেস্ট। এটা শুনে গার্ডেরা আর সন্দেহ না করে তাদের ভেতরে ঢুকতে দেয়। কিন্তু ভেতরে তাদের জন্য কি বিপদ হাতছানি দিয়ে আছে। সিংহের গুহা থেকে তারা প্রাণ নিয়ে বের হতে পারবে কি? এদিকে পুডু ফোন হাতে থানার নম্বর ডায়াল প্যাডে তুলে অস্থির হয়ে বসে আছে। সে বুঝতে পারছে না কি করবে। কি ঘটছে ভেতরে? পুট কি ঠিক সময় পুলিশকে পাঠাতে পারবে, নাকি প্রাণ হারাবে তাদের দুজন সঙ্গী? জানতে হলে দর্শক আপনাদের অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। ততক্ষণ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।